এই সব বেরিয়েছে যেহেতু ডাক্তাররা ওখানে তখন প্রতিরোধ করেছিলেন, তাহলে ওখানকার যিনি প্রিন্সিপাল তিনি একজন অনুগত ভৃত্য, তিনি এটাকে চালিয়ে দেওয়ার চেষ্টা করতেন সুইসাইড বলে, এবং হয়তো পোস্টমর্টমও করাতেন না। এবং এই যে সিভিক ভলেন্টিয়ার বলা হচ্ছে, আবারও বলছি, যদি সে সত্যি অপরাধী হয় খোঁজ করে দেখবেন সে নিশ্চয়ই লোকালি তৃণমূলের কোনো একজন নেতা, সে সিভিক ভলেন্টিয়ার হয়েছে, তাকে লাইসেন্স দেওয়া হয়েছে, তার মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন ধর্ষণ করলে পরে ক্ষতিপূরণ পেয়ে যাবার কিছু দরকার নেই। ওর মা বাবাকে থ্রেট করা হচ্ছে রেগুলার, উনি যে বাড়িতে মা বাবা আছেন সেখানে তৃণমূলের গিয়ে থ্রেট করছে, আমার কাছে খবর আছে, এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সিপিএম আর বিজেপির এ নিয়ে কথা বলার একটা অধিকার নেই। দেখুন, কুণাল ঘোষের কথা জবাব দিতে গেলে না আমার নিজেকে খুব ছোট মনে হয়, যে একটা এইরকম কলকাতা মুখপাত্র করে বসে একটা দুর্নীতিগ্রস্ত ডাকাতের দল, তারা ওই রকম একজনকে মুখপাত্র করেন। তারা কোনো সুশিক্ষিত সংস্কৃতিমান পরিচ্ছন্ন কাউকে মুখপাত্র করেন না। কথা হচ্ছে যে এই রকম হাসপাতালে একজন ডাক্তার এইভাবে ধর্ষিতা হয়েছেন, তারপরে ওই কথা বলছেন, ওরা লজ্জা করে না? একটু সামান্য বিনয়ের সঙ্গে বলতে পারতেন, ঠিক আছে যা হয়েছে অত্যন্ত দুঃখের ব্যাপার, আমরা সিবিআই তদন্ত করাচ্ছি, কই বলতে পারছেন না? সিপিএম এর মুখ বন্ধ করবেন? ওর পিসি না দিদি কি বলেন জানি না, আমি অনেক চেষ্টা করেছেন, আরো চেষ্টা করে যান, সিপিআইএম এর মুখ বন্ধ হবে না। কেন সিপিআইএম শূন্য হোক আপনাদের খাতায়, কিন্তু রাস্তায় মাঠে ময়দানে সিপিআইএম 100, তাই আপনারা ভয় পান। এই রাজ্যে মমতার নিরাপত্তা ছাড়া কারো কোনো নিরাপত্তা নেই। এ রাজ্যে এমপিকে আরেকজন বলে তার দলের লোক গুলি করে খুন করে দেবো, এমএলএ কে বলে গুলি করে খুন করে দেবো, তারা নিরাপত্তার ভয়ে কুঁকড়ে যান। সুতরাং গোটা স্বাস্থ্য ব্যবস্থাটাকেই তৃণমূল টাকা তোলার একটা জায়গা করে দিয়েছে, হাসপাতালে ভর্তির জন্য টাকা, এই সমস্ত হাসপাতালে ভর্তি টাকা এই তৃণমূলের দলের ছেলেরাই করেন। তারা কখনো সিভিক ভলেন্টিয়ারের মারফত, কখনো ওখানে গ্রেড 4 কাজ করছে এই বাহানা দিয়ে। অতএব এই কাজ করেছে, আজকে ধরা পড়ে গেছে, মেয়েটি হয়তো প্রতিরোধ করছিল তাই তার ঘাড় ফাড় ভেঙে দিয়েছে। এই যত সিভিক ভলেন্টিয়ার দেখছেন এরা প্রত্যেকে খোঁজ করে দেখবেন তৃণমূলের এক একজন কাডার। আজকে যদি এই সিভিক ভলেন্টিয়ার সত্যি সত্যি করে থাকে, আমার তো আশঙ্কা হচ্ছে সিভিক ভলেন্টিয়ারকে বলির পাঠা করা হচ্ছে কিনা। হ্যাঁ, তা না হলে হাসপাতালের ভেতরে এই পরিস্থিতি তৈরি হয় কি করে, এবং তা হওয়ার পর কি করে সঙ্গে সঙ্গে বলা হয় তার বাড়িতে খবর দিয়ে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। তো এটাও তো একটা পরিকল্পিত ব্যাপার, মা বাবাকে বুঝিয়ে দেওয়া মেয়ে আত্মহত্যা করেছে, খুব সহজে বুঝিয়ে দেওয়া। সাংবাদিকরা গতকাল যখন প্রথম প্রশ্ন করেন যে এরকম একটা ঘটনা ঘটেছে, আমি যে নিঃসন্দেহে এটাকে রেপ করে খুন করা হয়েছে, পরবর্তীকালে সেই সত্য প্রকাশিত হচ্ছে। সরকারি হসপিটালে মহিলা চিকিৎসক কর্মরত অবস্থায় ধর্ষণ করে খুন, এই ঘটনায় এই মুহূর্তে দাঁড়িয়ে শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে এই ঘটনায় সিপিএম যেন কথা না বলে, কারণ তাদের আমলেও কম ধর্ষণ হয়নি। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কথা বলবো। আপনাদের কথা বলতে মানা করছে। উনি তো প্রথম দিন থেকে বলছেন মুখে টেপ লাগিয়ে রাখুন, কারণ আমরা কথা বললে ওরা ভয় পায়। আমরা তো কথা বলি যুক্তির ওপর, আইনের ওপর, তথ্যের ওপর, সত্যের ওপর। আর উনি তো পুরোপুরি বিপরীত, দুর্নীতির ওপর, গুন্ডামির ওপর, জুলুমের ওপর। উনি ধর্ষকদের তো রেড বেঁধে দিয়েছিলেন। আজকে এই চিকিৎসক ধর্ষিতা হয়েছেন কলকাতা শহরের প্রাণকেন্দ্রে একটা ব্যস্ততম হাসপাতালের ভেতরে। এ তো পৃথিবীর ইতিহাসে কোথায় ঘটেছে বলে আমার মনে পড়ে না। সে একটা কোথায় উত্তরপ্রদেশে না কোথায় হয়েছিল, একজন সেই স্টাফ নার্সকে, ওই একটি ঘটনা। তারপর তো বলি এরকম ঘটনা, অনন্য ঘটনা। এখানে মমতার তো একবার সার্টিফিকেট দেওয়া উচিত, মমতা কত ক্ষতিপূরণ দেবে হিসেবটা দিয়ে দিক। উনি তো আগে একটা ক্ষতিপূরণের চার্ট ছিল, সেই চার্টটা ঝেড়ে পুছে বার করে ঠিক করে দিক। কিসের পুলিশের গার্ড দিয়ে রেখেছে? রেগুলার থ্রেট হচ্ছে আমার কাছে, বিভিন্ন লোক খবর দিয়েছেন। আমার একটু শরীরটা অসুস্থ বললাম যেতে পারি না, আমি চলে যেতাম, আমার লোক পাঠিয়েছি, আমার লোক পাঠিয়েছি সেখানকার ওদের উদ্ধার করে নিয়ে আসার জন্য। এ রাজ্যে কোনো নিরাপত্তা আছে নাকি? এ রাজ্যে বলছি তো, এ রাজ্যে এখনো উনি মুখ্যমন্ত্রী আছেন, কথা বলেন, এটাই পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় লজ্জার। আমি একটা কথা বলছি, কালকে আমি মা বাবার সাথে কথা বলার চেষ্টা করছিলাম, বলছি পুলিশ অসম্ভব ভাবে বাধা দিচ্ছিলেন, কথা বলতে হবে না, উনারা মর্মাহত। দিচ্ছে না তো, ওখানে তৃণমূল কর্মীরা তাদের রেগুলার হুমকি দিচ্ছেন, এবং ওই হ্যাঁ, সুতরাং
আজকে হ্যাঁ তাই ওরা তো করবে কেন, দেখা যাবে তদন্ত করলে পরে আজকে আরজি করে এই যে চূড়ান্ত বিশৃঙ্খলা, এটা তো প্রশাসনিক বিশৃঙ্খলা। আরজি বলে প্রিন্সিপাল নিয়োগ নিয়ে কি ঘটনা ঘটেছিল কতদিন ধরে, এবং এই গোটা সরকারি ব্যবস্থাটা তৃণমূল গুন্ডারা নিয়ন্ত্রণ করে। কলকাতার সিপি বা রাজ্যের পুলিশ তারা দেখান কোনো একটা ঘটনায় তারা প্রোঅ্যাক্টিভলি কাজ করেছেন। ঘটনা ঘটেছে দিনের পর দিন, আজকে এখানে ঘটেছে, দুদিন পুলিশ ঘুরেছে, তারপর দিন তার থেকে 500 গজ দূর আরেক ঘটনা ঘটেছে। কোথায় তারা সক্রিয়তার সঙ্গে ব্যবস্থা নিচ্ছেন? আমি বলছি যাকে অ্যারেস্ট করা হয়েছে, 1 ঘন্টা ধরে সিপি প্রেস কনফারেন্স করলেন, তাকে বলা হচ্ছে তার পেশাটা কি। সাংবাদিকদেরকে ঘুরিয়ে হুইপ দিয়ে বলা হচ্ছে যে আপনারা এইসব প্রশ্ন করবেন না, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই মুহূর্তে এরকম প্রশ্ন করা যায় না। বলছে সাংবাদিকদেরকে বলা হচ্ছে, প্রফেশন জানতে চাওয়া হচ্ছে যাকে অ্যারেস্ট করা হয়েছে, সাংবাদিকদেরকে বলছে এরকম প্রশ্ন করবেন না তদন্তে। তার সঙ্গে তদন্তের কোনো সম্পর্ক নেই। সাংবাদিক সুপ্রিম কোর্টের নির্দেশনামা আছে যে নির্যাতিতা হয়েছে তার পরিচয় প্রকাশ করা যাবে না, কিন্তু যে ধর্ষণ করেছে তার পরিচয় প্রকাশ করা যাবে না। কোথায় পেয়েছেন বিনীত গোয়েল এটা? আসলে ওরা সিভিক ভলেন্টিয়ার বললোই না। সামগ্রিকভাবে পুলিশ প্রশাসন এতটাই ব্যর্থ যে কলকাতা শহরের বুকে ব্যস্ততম একটা হাসপাতালে একজন ডাক্তার, তিনি তার সেমিনার রুমে গিয়েছেন, সেখানে তাকে ওই প্রায় দিনের বেলা, আমি তো এমন কোনো গভীর রাত না, মধ্যরাত নয়, তাকে খুন করে ফেলা হলো। তাকে খুন করে ফেলা হলো, তাকে এরকম ধর্ষণ করে। কোনো আশেপাশে কেউ গিয়ে কোনো প্রতিরোধ করলেন না, মেয়েটা চিৎকার করেন। বিভৎস অত্যাচার, বিভৎস। মেয়েটা বাধা দেওয়ার চেষ্টা করেছে, বিভৎস। এবং আমার তো ধারণা যে সঠিক তদন্ত হয়, এর পেছনে অন্য কোনো কারণ আছে, এর পেছনে অন্য কারণ আছে। আজকে চিকিৎসকরা লড়াই করছেন, তারা যদি লড়াই না করতেন তাহলে এই তদন্ত একেবারে হরিশ্চার দৃষ্টিতে চলে গিয়ে বলা হতো কিছু হয়নি। আজকেও দেখা গেল পুলিশি নির্যাতন, ওই যারা জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছে তাদের চুলের মুঠি ধরে মারা হচ্ছে। হবে না কেন, আমরা দেখেছি তখনও মধ্যমগ্রামে যে ট্যাক্সি ড্রাইভারের মেয়েটিকে দুবার ধর্ষণ করা হয়েছে, সেখানে সিপিএম এর লোকজনকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। একমাত্র আমি গিয়েছিলাম, কেন আমাকে আটকাবার সাহস ওদের হয়নি। তারপরে দেখা গেল তার বডিটা ছিনতাই করে নিয়ে চলে গেল পুলিশ। ঠিক মতো তদন্ত হলে দেখা যাবে এই প্রত্যেকটা ধর্ষণের পেছনে তৃণমূলের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ আছে। না, আমি আপনাকে বলছি আনিস থেকে শুরু করে সেও সিভিক ভলেন্টিয়ার, সবকিছুতে সিভিক ভলেন্টিয়ার বলে কি পার পেয়ে দেওয়া যাবে না? আনিস খান সিভিক ভলেন্টিয়ার করেছে, সেখানে চাপে পড়ে একটা সিট করা হয়েছিল আদালতের নির্দেশে, তখন তারা শেষ পর্যন্ত বলছে যে ও পড়ে গেছে। তোমরা অত রাতে ওর বাড়িতে গেলে কেন? আনিসের বাড়িতে মধ্যরাত্রে গেলে কেন? আনিস কি খুনের অপরাধী ছিল? সে জবাব দিতে পেরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী। প্রথমে এই যে যাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে বলা হচ্ছিল বহিরাগত, একজন বহিরাগত। সিপি বললেন ক্রিমিনাল, এইটুকুই জেনে রাখুন তার পরিচয়। সে তো পুলিশ বলবেনি ক্রিমিনাল, ঠিকই তো, ক্রিমিনাল তো বটেই। এই ক্রিমিনালটা লালন পালন করলেন কে? এই ক্রিমিনালদের হাসপাতালের ভেতরে এত সহজ যাতায়াত তৈরি করলো কে? এত রাতে পুলিশ কি আরজি করে পুলিশ প্রহরা থাকে না? তাহলে যদি ক্রিমিনাল উনি জেনে থাকেন, তাহলে ক্রিমিনালরা হাসপাতালের ভেতর ঢুকলো কি করে? এই জবাবটা দিন। এ ধরনের ঘটনা তো পশ্চিমবঙ্গে ইতিপূর্বে ঘটেনি কখনো।